নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। পরিস্থিতি কিন্তু ক্রমে জটিল হচ্ছে। বাংলা বললেই কি বাংলাদেশি? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সোমবার থেকে ভাষা আন্দোলন শুরু করবে, উল্টো পিঠ যদি আমরা দেখি, বিভিন্ন স্টেটে অলরেডি উচ্ছেদ কিন্তু জোর কদমে শুরু হয়েছে। সেটা যেমন বিজেপি শাসিত হরিয়ানা হতে পারে, সেটা অসম হতে পারে, কিন্তু আবার সেটা কিন্তু তামিলনাড়ুতেও হচ্ছে, সেটা কিন্তু পাঞ্জাবেও হচ্ছে, যারা ইন্ডিয়া জোটের শরিক দল। এর মধ্যে আমরা আজকের আনন্দবাজার কাগজ আমি কোট করেই বলছি, তারা খবর করেছে যে গুরুগ্রাম ছেড়ে, গুরুগ্রামের যেটা বেঙ্গলি বেঙ্গলি মার্কেট বলা হয়, সেখান থেকে প্রচুর লোক, যেটা 700 থেকে 800 ঘরের বস্তি আছে, তারা ওখান থেকে আহ, কলকাতা বা এই রাজ্যে চলে আসার ঠিক করেছেন, চলে আসবেন, তোড়জোড় করছেন। তাদের ঘর বন্ধ হয়ে গেছে। একদিকে যখন গুরুগ্রামে আমি এটা দেখছি, উল্টো দিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই উচ্ছেদ চলবে, এবং একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, সিম্প্যাথি টুয়ার্ডস দোজ হু ব্রিচ দ্য কান্ট্রি সিকিউরিটি, নিরাপত্তার যারা বিঘ্নিত করছেন মমতা ব্যানার্জি, তাদের ভোটের স্বার্থে তাদের বলা যেতে পারে আশকারা দিচ্ছেন বা সেই রাজনীতি করছেন। এখানেই শেষ নয়, আমরা অসমে, ডিব্রুগড়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রেস মিট করেছেন, এবং অগাস্টের প্রথম সপ্তাহ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু এলাকায় থাকেন হিন্দুরা, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। ঠিক কোন জায়গায় পরিস্থিতি চলেছে, আজকে আমরা এই নিয়েই কথা বলবো অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আইনজীবী চন্দ্রশেখর বাগের সঙ্গে। দুজনকেই স্বাগত। চন্দ্রদা, নমস্কার। আমি আজকে নমস্কার। আপনাকে দিয়ে শুরু করছি। যেই আজকে যেই একদিকে দেখছেন, সেটা এই যে যে একটা দিকে প্রাদেশিক হাওয়া পশ্চিমবঙ্গে, উল্টো দিকে আপনি যদি দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ। আপনি আইনের দিক দিয়ে এটা কিভাবে দেখছেন? আইনের কারণ এখনো কিছু বলছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা বাংলাদেশি নয়। কিভাবে দেখছেন আগামী দিকে এটা, আইনের পরিভাষায় কিভাবে এগোবে? না, অরূপবাবু, এখন ব্যাপার হচ্ছে, দেখুন, আমাদের এখানে তো ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী যারা ভারতবর্ষের নাগরিক, অর্থাৎ যারা এখানে জন্মেছেন, তারা এখানকার নাগরিকত্ব পাবেন। আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে, সেই সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষের নাগরিকত্ব তারা পেতে পারে। আর এর বাইরের থেকে, যেহেতু মানে আমাদের 1947 সালের আগে ভারতবর্ষ যখন পাকিস্তান একটা আলাদা, সম্পূর্ণ আলাদা প্রদেশ হয়, এবং তারপর 71 সালে আমরা জানি যে বাংলাদেশ হয়েছে। এবং যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গবাসীর সব থেকে বড় মিল যেটা, সেটা হচ্ছে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় লিখি। এবং যার ফলে বাংলাদেশের থেকে যারা বাংলাদেশের অধিবাসী রয়েছেন, তারা খুব আহ, সাধারণভাবে, যে কোনো ভাবে তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে চলে আসাটা, এই প্রবণতাটা বহুদিন যাবত থেকে আমরা দেখছি। এবং আপনি বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের অঞ্চল যদি ঘুরে দেখেন, সেখানে বাংলাদেশবাসী তারা যথেষ্ট তাদের নিজস্ব একটা পরিধি তৈরি করে ফেলেছেন, কলোনি তৈরি করে ফেলেছেন। এখন বর্তমান পরিস্থিতিতে এই যে আমাদের ইলেকশন কমিশন যে কতগুলো নিয়ম আর পদ্ধতি, যেগুলো উনি বিহারের ক্ষেত্রে প্রথমে অ্যাপ্লাই করেছেন, এবং সেটা বিহারে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে, এবং তাদেরকে, তাদের সচিত্র পরিচয়পত্র যারা রয়েছে, তাদের সেগুলো ভেরিফিকেশন হচ্ছে। এখন খুব রিসেন্টলি আমরা শুনলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি এই আইন যদি পশ্চিমবঙ্গে চালু হয়, তিনি তার বিরোধিতা করবেন। এখন কথা হচ্ছে যে দেশের যদি আইন হয়, আমি যদি দেশের, ভারতবর্ষের মানুষ হিসেবে দেশের আইন এবং দেশের অখণ্ডতা, নিরাপত্তা রক্ষা করাটা কিন্তু আমার গুপ্তি মন্ত্র। যখন আমি মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করি, সেই শপথ গ্রহণের মধ্যে দিয়ে আমাদের ভারতীয় কনস্টিটিউশন, ভারতের নিরাপত্তা, সেটাকে সুরক্ষিত করাটা মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব। এখন পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যা উনি যেটা আগামী কাল বোধহয় পশ্চিমবঙ্গে
শান্তিনিকেতন থেকে একটা পদযাত্রা উনি করবেন বলে আমি শুনেছি। এখন কথা হচ্ছে যে যে যদি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী যারা ভারতবাসী নয়, তাদেরকে এখানে রেখে দেওয়া, বা যারা না, রোহিঙ্গা বিষয়টা তো তাদের। দেখো, বিষয়টা দুজনে দুদিক ভাবে করছে। বিজেপি শাসিত রাজ্য বলছে দেশের সিকিউরিটির পক্ষে খারাপ, নিরাপত্তার পক্ষে খারাপ, কিন্তু তৃণমূল যে অংশটা তুলে দিচ্ছে সেটা হচ্ছে এটা বাংলা ভাষাকে অপমান, বাংলা বললেই কি বাংলাদেশি আর কি। তৃণমূল ন্যারেটিভটা এটা দেশের এই নিরাপত্তা ওই জায়গা ন্যারেটিভটা, থেকে অন্য জায়গায় নিয়ে আসছে। অরূপবাবু, এই ন্যারেটিভটা বাংলা ভাষা বা বাংলা ভাষা নয় সেটা বড় কথা নয়। কথা হচ্ছে যে ভারতবর্ষের নিরাপত্তা এইটা রক্ষা করাটা মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব। তিনি সেই গুপ্তিমন্ত্র পাঠ করে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। এবং যদি কোনো ন্যাশনাল কোনো অর্গানাইজেশন যেমন ইলেকশন কমিশন, তারা তাদের কার্যভার যা করবে এবং সেই কার্যভার আইনত, ভারতীয় আইন অনুযায়ী, যদি যেহেতু তারা সেটা করছে, তাদেরও সেই আইনের প্রভিশন আমাদের, আমি আগে একটা কোনো ইয়েতেও আপনার সঙ্গে বোধহয় বলেছিলাম যে কনস্টিটিউশনাল প্রভিশন কিন্তু হুম। ইলেকশন কমিশনের এনি অ্যাক্ট ইজ আন্ডার দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। যার ফলে তাকে কেউ মান্যতা না দেয়, তাহলে সেটা কিন্তু কনস্টিটিউশন বিরোধী কাজ করা হবে। এবং পশ্চিমবঙ্গে যেটা, যে ন্যারেটিভ মাননীয় মুখ্যমন্ত্রী তুলতে চাইছেন, আমার মনে হয় সেটা কখনোই এখানকার যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছেন বা ভারতবর্ষের অন্য অঙ্গরাজ্যে যারা যা হচ্ছে, সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। এটা তো ঠিক নয়, কেননা পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? ভারতবর্ষের আইন যেটা, পশ্চিমবঙ্গ সেই একই সেটা অ্যাপ্লিকেবল হবে। আজকে যদি বিহারে সেটা অ্যাপ্লাই হয়, আজকে যদি আসামে যদি সেটা অ্যাপ্লাই হয়, আর যদি হরিয়ানাতে সেটা অ্যাপ্লাই হয়, পশ্চিমবঙ্গ কি কারণে তার বিরোধিতা করবে? বিরোধিতা করার জন্য বিরোধিতা করাটা তো কোনো মানে হয় না। আমি এখান থেকে এই রাজাদার কাছে আসছি। রাজাদা, আহ, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অসম থেকে এনআরসির নোটিশ আসছে। কালকে ডিব্রুগড়ে গতকাল হেমন্ত বিশ্ব শর্মা যে প্রেস মিট করেছেন সেখানে বলেছেন যেভাবে এগোচ্ছে সেখানে যদি উচ্ছেদ না হয় 2041 সালে হিন্দু মুসলমান সমান হয়ে যাবে। এত বেশি পরিমাণ ইনফিল্ট্রেশন হচ্ছে এবং অন্যান্য রাজ্য থেকেও যারা সিকিউরিটি চেকিং এ আটকে যাচ্ছে তাদের পত্রপাঠ কাউকে পুশব্যাক করা হচ্ছে, কেউ হয়তো জানি না পালিয়ে হয়তো আস্তানা করছেন, ডিটেনশন ক্যাম্প বা কোনো জায়গায় রাখা হচ্ছে রাজাদা। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস হাওয়া তোলার চেষ্টা করছে। অল আউট মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন ভাষা আন্দোলনে নামছেন। একটা জিনিস রাজাদা, জিনিসটা তো একটা হচ্ছে ধরুন জিনিসটা বাড়ানো হচ্ছে, হয়তো কিছু জায়গায় হচ্ছে জিনিসটাকে অনেক বড় আকারে পেশ করা হচ্ছে। তো আগামী দিন আপনার কি মনে হয় যে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে হাওয়া তুলছে সেটা পশ্চিমবঙ্গ জুড়ে বইতে শুরু করবে প্রবল বেগে, এবং তার সঙ্গে সিপিএমও আছে, এ বিষয়ে সন্দেহ নেই, একই সঙ্গে। হ্যাঁ, দেখুন বাংলা ভাষার মাধ্যমেই একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল আমরা দেখেছি। এবং ভাষা জাতীয়তাবাদ আমরা পৃথিবীতে প্রথম শুনলাম বাংলাদেশ যখন তৈরি হয়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এও দেখলাম বাংলায় ভাষায় যারা কথা বলছে তারা দিল্লি দখল করবো, পশ্চিমবঙ্গ 5 মিনিট দখল করবো, বাংলা ভাষাতেই আস্ফোরণ গুলো এসেছে। শেখ মুজিবুরের সঙ্গে ভারতের যে সম্পর্ক, উনি কলকাতায় এসেছিলেন, যে ভাষণ দিয়েছিলেন আমাদের হৃদয় স্পর্শ করেছে। আমি সেই মিটিংয়ে ছিলাম 71 সালে, 71 কি 72 সালে। তো যাই হোক, তো ভাষাতে মানে দুভাবেই আপনি বাংলা ভাষা বলে আপনি কিন্তু ভারতের বিরোধিতা করতে পারছেন, এবং বাংলা ভাষাটা তাদের মাতৃভাষা, যেমন আমার মাতৃভাষা। আমি এ ভাষায় আমার গর্বের কথা, আমার মনের কথা সব বলতে পারি। এখন এই বাংলা ভাষার ঐক্য আপনি যদি বলতে চান, তাহলে যাদের মাতৃভাষা বাংলা, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের একটা ঐক্য যদি আপনি তৈরি করেন, সাধুবাদ। কিন্তু আপনি জয় বাংলা বলে যদি দুই বাংলার মানুষের ঐক্য করতে চান, সেটা কিন্তু বোধহয় আজকের দিনে সমীচীন হবে না। জয় পশ্চিমবঙ্গ বলুন, তাতে কিন্তু আপনার পরিষ্কার বক্তব্য থাকবে যে আপনি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান। মায়ের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করছেন যেন পশ্চিমবঙ্গের জয়যাত্রা অব্যাহত থাকে। কিন্তু সেটা আপনি করছেন না, সেটা আপনি খালি জয় বাংলা বলছেন। অর্থাৎ
বাংলাদেশিদেরও পশ্চিমবঙ্গে থাকার একটা আপনি ব্যবস্থা করার চেষ্টা করছেন। এখন যেটা ঘটছে, অরূপ দাদা খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে যে ধরনের অত্যাচারটা ঘটেছে সংখ্যালঘুদের ওপরে, আজকের ভারতবর্ষের সব জায়গায় মানুষ জানে অত্যাচার হচ্ছে। বাংলাদেশিরা অনেক কিছু করতে পারে, তারপরে বাংলাদেশিদের উপরে একটা সাধারণ মানুষের ভারতবর্ষের নানান জায়গায় কিন্তু একটা মানে খুবই খারাপ ধারণা হয়ে গেছে। প্রতিরোধ স্প্রিয়াও যদি বলি বোধহয় ভুল হবে। তোমরা এইভাবে মানে অসহায় সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছ, আর এখানে এসে তোমরা থাকার চেষ্টা করছো, আমরা কেন সে সুযোগ দেবো? এই ধরনের কিন্তু একটা ঘটছে। এটা কিন্তু মানতে হবে যে যে পুরোটাই যারা মানুষরা কথা বলছেন, তারা যেহেতু বোঝা যাচ্ছে না কে পশ্চিমবঙ্গবাসী আর কে বাংলাদেশি, এটা যেহেতু বোঝা যাচ্ছে না, কেননা যে পরিচয় পত্রগুলো আছে সেগুলো সঠিক কথা বলে না। যেটাই নির্বাচন কমিশন বলছে যে পরিচয় পত্রটা নাগরিকত্ব নয়। এর ফলে যেটা ঘটছে আপনি যদি দেখেন যে যেটা খুব চিন্তার, যেটা বোঝা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকাগুলো এখানকার যে ডেমোগ্রাফিক বিন্যাস জনসংখ্যা বিন্যাস, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে যে যারা পশ্চিমবঙ্গে এতকাল সংখ্যালঘু ছিল তারা ধীরে ধীরে সংখ্যাগুরুর জায়গায় যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর হুম। দিনাজপুর, একেবারে তারা সেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ। এবং সেখানকার কোনো কোনো নেতা বলছেন যে আমরা 70%, 30%-এর রক্তে ভাগীরথী ভাসিয়ে দেবো, সব কথা শোনা যাচ্ছে। কিন্তু কোন একটা জেলাতে তাদের যদি সংখ্যাগরিষ্ঠ বৃষ্টিতে এটা গণনের কথা হয়, আগামী দিন যদি আরো বেশি সংখ্যায় বাড়ে, হ্যাঁ এখন হয়তো 30%, যদি 50% হয়, কি ভয়ানক পরিস্থিতি হতে পারে অনেকেই হয়তো ভাববার চেষ্টা করছে, ভাবতে পারেন। ভাবনাটা অমূলক নয়। কেননা কোনো ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আমি সব ধর্মকে সমান মর্যাদায় দেখি। কিন্তু বাংলাদেশে যা ঘটে গেছে সেখানকার অসহায় যারা সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, তাদের তো কোনো অপরাধ তাহলে কি নেই। রাজাদা, আপনি কি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা হুম। করতে যাচ্ছে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে? যে আহ, আপনি যে কথা বলছেন যে তৃণমূল তো এভাবে, হ্যাঁ, বিশেষ হ্যাঁ, করে সংখ্যালঘু ভোট, কারণ যারা পরিযায়ী শ্রমিক বেশিরভাগই তারা সংখ্যালঘু মুসলিম। তৃণমূল যেটা করতে যাচ্ছে আপনি কি সেটা উল্টো ভাবে দেখছেন, যে উল্টো ভাবে ফিরে আসবে? দেখুন এটা তো মোটামুটি ভাবে গভর্নমেন্ট চলছে সংখ্যালঘু মানে ভোটের একটা বড় অংশ বা পুরোটাই সরকারের সমর্থনে রেখেছে। তাদেরকে একটা জুজুর ভয় দেখানো হয়েছে যে বিজেপি শাসন আসলে তোমাদেরকে দেশ থেকে তাড়ানো হবে বা তোমাদের উপর অত্যাচার হবে। এইসব কথাগুলো বলে তাদেরকে এককাট্টা করা হয়েছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের দেখা গেছে, ভারতবর্ষের অন্য জায়গার সেভাবে না ঘটলেও, যে এককাট্টা একটা মনোভাব আছে। যে সবাই ব্লক ভোটিং করে, এবং তারা এবং দেখা যাচ্ছে যে বিজেপি খুব একটা সংখ্যালঘু এলাকায় কোনো সুবিধা ঢুকতেই পারছে না। তার মানেই হচ্ছে যে বিজেপি যেহেতু মেজরিটি হিন্দুর কথা বলে, এখন যিনি তাদের যে বিধানসভার বিরোধী নেতা, একেবারে হুম। পরিষ্কার, এতকাল কেউ সেভাবে বলেনি, উনি পরিষ্কারভাবে হিন্দুত্বের কথা বলছে। তো এটা এটা থেকে পরিষ্কার যে যে বিজেপি হিন্দুদের, পশ্চিমবঙ্গের বিজেপি লিস্ট হিন্দুদের কথা বলতে চায়। এবং তাতে কিন্তু মুসলমানরা আরো ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি হয়ে গেছে, টোটাল পোলারাইজেশন। হুম। এবং সেইটা, এবং এখন বাংলাদেশ থেকে আরো কিছু যদি ঢুকিয়ে দেওয়া যায় মানুষ, তাহলে তো বাড়বে। এবং আগামী দিনে যে জনবিন্যাস যদি পাল্টে যায়, ধর্মীয় জনবিন্যাসে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ শুধু 2-3টে জেলা না, আরো জেলায় হচ্ছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে কোনো দিনই হয়ে উঠবে। তো একটা চিন্তা কিন্তু মানুষের আসতেই পারে। ইউরোপের অনেক দেশে দেখা গেছে সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ বেড়ে যাওয়াতে, হ্যাঁ আমি কোনো ধর্মের আঘাত না করেই বলছি, সেখানে ক্রাইম বাড়ছে, মানুষ কিন্তু উত্তিষ্ঠ হয়ে পড়ছে। নেদারল্যান্ডসে, ফ্রান্সে নানান ধরনের তারা কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়েছে কি করা যেতে পারে। তো এইটা আপনার যে সেই একটা, হ্যাঁ, আপনি মনে করছেন যে যে রাজনীতি যে পেসের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল, তার একটা
তার কোনো কিন্তু জায়গায়। ভয়ানক ভয়ানক কিন্তু একটা মানে, সংখ্যালঘু মানে সংখ্যাগুরু এই মুহূর্তে ব্যাকলাভ হচ্ছে। সংখ্যাগুরুদের কিন্তু সংখ্যাগুরু সারা পৃথিবী জুড়েই তারা তারা সংখ্যালঘু হয়ে যাওয়ার একটা দুশ্চিন্তা থেকে যায়। আমি সংখ্যা হুম, গুরু আছি বলেই আমি আমার কথাবার্তা কালচার সবকিছুই ধরে রাখতে পারছি। এই হুম, মুহূর্তে আমি সংখ্যালঘু হবো আমার সব যাবে। তাই একটা মানে বেঁচে থাকার যে কঠিন বাঁধন বাংলাদেশ ছেড়ে আসতে হয়েছে। এবার বাংলা ছাড়লে কোথায় যাব, এই ভাবনা কিন্তু বিরাট ভাবে থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা গুলিয়ে দিচ্ছে মানে বামপন্থীরা কংগ্রেসীরা নিজেদের স্বার্থে, তারা বৃহত্তর ঐক্যের কথা বলে তারা কিন্তু অন্যদিকে যে প্রবণতা শুরু হয়ে গেছে সংখ্যা লঘুদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাকে একটু মদত দিচ্ছে। তারা কিন্তু তাদেরকে শিক্ষা দীক্ষা সেদিকে নজর দিচ্ছেন। আমরা সবাই চাই বেশি সংখ্যায় মুসলমান ধর্মের মানুষ শিক্ষিত হোক, সরকারি চাকরি পাক, উন্নত চিন্তার দিকে থাকুক, বৈজ্ঞানিক ভাবনার দিকে থাকুক, মাদ্রাসা থেকে বেরিয়ে এসে উন্নত শিক্ষা নিয়ে সেদিকে নজর নেই। তাদেরকে আপনি চেষ্টা করছেন যে সে আমারই হয়ে থাকবে, এই যে ভাবনা সেটা কিন্তু মানে পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষার হার বাড়লেও কিন্তু ভোট এতে বিহেভিয়ারে কিন্তু এটা ধরা পড়ছে। এবং এই সুযোগটা নিতে চাইছি, কিন্তু আমি বলবো যে সেটা ভাষা ভিত্তি করে যে ঐক্য করার যে চেষ্টা, ভোট পাওয়ার চেষ্টা, সেটা এই মুহূর্তে খুব একটা কাজে দেবে না। কেননা অবাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে না তারা বহু জায়গায় রয়েছে এবং তারা কিন্তু ব্যবসা বাণিজ্য চালায়, এটা খেয়াল রাখছে। যাদের হাতে আর্থিক ক্ষমতা তারা বহু ক্ষেত্রে সামাজিক যে এবং রাজনৈতিক ধ্যান ধারণাও পাল্টে দিতে পারে। সুতরাং আপনি খালি দলের সংখ্যা যাদের যারা বাংলাভাষী নয় তারাই ভালো এটা যদি বলেন সেটা কিন্তু লোকে টিকবে না। আপনি যদি খালি বাংলা ভাষার ঐক্যের কথা বলেন কিন্তু অন্যরাও কিন্তু ঐক্যবদ্ধ হতে পারবার সম্ভব। এটা কিন্তু একটা বড় মানে ধাক্কা দিতে পারে হয়তো যারা এ ধরনের রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষা দিতে চাইছে। হ্যাঁ। ঠিক। চন্দ্রদা, আপনাকে আমি প্রথমে কিছু স্ট্যাটিস্টিক শোনাই। সেটা হচ্ছে বিহারে 7,23,00,000 যে ভোটার সংশোধনী সেটা হয়ে গেছে। 1 আগস্ট খসড়া বেরোবে। এর মধ্যে মৃত বাদ গেছে হচ্ছে 22 লক্ষ, অন্যত্র চলে গেছে হচ্ছে 35 লক্ষ, একাধিক কেন্দ্রে নাম আছে সেটা হচ্ছে 7 লক্ষ, এবং এখনো যাদের খুঁজে পাওয়া যায়নি সেটা হচ্ছে 1 লক্ষের বেশি, 1 লক্ষ 1.2। সব মিলিয়ে এটা 65 লাখের ওপর। আমার প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা আজকে এসআইআর নিয়ে কথা বলছে চন্দ্রদা, কিন্তু এই প্রতিটা ক্ষেত্রে যেমন এই যে সরকারি আধিকারিকরা ছিলেন, তেমনি বুথ লেভেল এজেন্টরা ছিলেন, প্রতিটা দলের বুথ লেভেল এজেন্ট। এবং সেটা বিরোধীদের, আমি আপনার এই সংখ্যাটা বলছি, সেটা আরজেডির বুথ লেভেল এজেন্ট হচ্ছে না না, সাতচল্লিশ হাজার অরূপবাবু পাঁচশো আমি ছয় একটু থামিয়ে বলছি, আমি একটু থামিয়ে আপনাকে বলছি যে হ্যাঁ, বলুন। কতগুলো যে স্ট্যাটিস্টিক্সটা আপনি দিলেন তার মধ্যে কতগুলো অবজেকশন জমা পড়েছে সেইটা একটু আপনি তার সঙ্গে বলুন। আমি সেটাই বলছি যে 17,000 কংগ্রেস আর 47,000 আরজেডি বুথ লেভেল এজেন্ট থাকলেও যারা বলছে যে ধরুন মৃত মানুষ, তারা কি হাজির করতে পারছে না? এটা ঠিক হয়নি, 22 লক্ষ মৃত নয়, এখানে অনেক নাম যারা জীবিত আছে তাদের বাদ, যে ধরুন যারা অন্যত্র চলে গেছে পার্মানেন্টলি তারা অন্যত্র যায়নি। আমার কথা হচ্ছে সেটাই, পুরোটাই কি হাওয়ায় তরবারি ঘোরানো হচ্ছে চন্দ্রদা? না না, আমি আমি আপনি যে স্ট্যাটিস্টিক্সটা দিলেন আমি সেটা নিয়ে একটাই কথা বলবো। যখনই কোনো একটা আইন তৈরি হয় সেই আইনের কতগুলো প্রভিশন থাকে। সেই আইনের প্রভিশনে কিন্তু যদি সত্যি কিছু বেআইনি কাজ হয়ে থাকে তাহলে তার একটা অবজেকশন রেজ করার জায়গা রয়েছে। যারা ব্লক এজেন্ট রয়েছেন, ব্লক লেভেল এজেন্ট যারা রয়েছেন, সেই এজেন্টরা কটা অবজেকশন এখানে জমা পড়েছে বিহারের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে যদি আমি শুধুমাত্র হাওয়ায় ভেসে বলি যে এত বাদ হয়েছে, কোনো অবজেকশনই জমা পড়লো না, এগুলো তো বেকার কথা। এই জিনিসগুলো কোর্টে দাঁড়িয়ে স্ট্যান্ড করানো খুব মুশকিল। কেননা সবটা হচ্ছে একটা আইনের পদ্ধতি মেনে, ঠিক এবং ঠিক। যে আইনের পদ্ধতিটা কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী। সুতরাং সেখানে চন্দ্রদা, যদি এই প্রসঙ্গে আপনাকে আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি যে সোমবার দিনই সুপ্রিম কোর্টে কিন্তু এই আধার কার্ড, রেশন কার্ড, একদম, ভোটার হ্যাঁ, কার্ড, হ্যাঁ, এটা এটা পরিচয়পত্র এটা হিসেবে নিয়ে ব্যবহার শুনানি, করা যাবে কিনা সেই রায় দেবে। আমরা কালকে ওটা নিয়ে ফিরে আসবো, আমরা আবার হ্যাঁ, বলুন। এটা নিয়ে শুনানি আগামী সোমবার দিন রয়েছে সুপ্রিম কোর্টে। হ্যাঁ, এবং এক্ষেত্রে
ইলেকশন কমিশন যে এফিডেভিটটা ওখানে দাখিল হ্যাঁ, করেছে, সেই এফিডেভিটে পরিষ্কার বলেছে যে সুপ্রিম কোর্ট কতখানি এটা নিয়ে এখতিয়ারভুক্ত, সেই প্রশ্নটা তারা তুলেছে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনটা কনস্টিটিউশনাল প্রভিশন, তারা তাদের আইন মতো করে এই নাগরিকত্ব নিয়ে যে সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যেভাবে তারা এটা সাজিয়ে যে আইনটা করেছে, সেই আইনটা নিয়ে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার কতখানি করতে পারবে বলে এই প্রশ্নটা তারা তাদের এফিডেভিটে ডিসক্লোজ করেছে। ফলে ফলে সুতরাং যে এটা একটা, রাজনীতিটা ধরুন কালকে যদি সুপ্রিম কোর্ট স্কোয়াশ করে দেয় বা না এগুলো নয়, তাহলে আপনার কি মনে হয় যে ভাবে রাজনীতিটা এগোচ্ছে সেটাই ধাক্কা খাবে? না না, সেটা যদি সুপ্রিম কোর্ট মানে রিজেক্ট করে দেয়, তাহলে ইন দ্যাট ইভেন্ট সেটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে ফার্স্ট। এবং সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি তৈরি হয়, তাহলে ভারতবর্ষকে আগামী দিন ভারতবর্ষের কনস্টিটিউশন নিয়ে প্রশ্ন উঠে যাবে। কারণ আমাদের ভারতবর্ষের গীতা হচ্ছে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সুতরাং সেখানে সুপ্রিম কোর্টকেও কিন্তু কনস্টিটিউশন মান্যতা দিয়েই তাকে আইন ব্যাখ্যা করতে হবে। আমি জানি না আগামী কালকে যখন আমরা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, তখন এই মামলার প্রেক্ষিতে কোন জায়গায় গিয়ে সুপ্রিম কোর্ট তার রায় দান করবে, বা ইলেকশন কমিশনের যে হুম। আইন বা ইলেকশন কমিশন যে বক্তব্য, সেই সেই জায়গাটা কতখানি গিয়ে আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্র বলুন, অন্যান্য ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল করতে পারবে, এইগুলো সবটাই আগামীকাল আমরা জানতে পারবো। এখন কথা হচ্ছে যে যে আইন রয়েছে সেই আইনটা মানতে কিন্তু ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্য থেকে পশ্চিমবঙ্গ বাদ নয়, তাদেরকেও এই আইন মেনে চলতে হবে। এই একটা ধোঁয়া তুলে যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বাংলা ভাষা ভাষা আন্দোলন, এখন ব্যাপারটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ইস্যু নেই, একটা কোনো ইস্যু খুঁজে বার করে উনি একটা পদযাত্রা করতে চান। উনি সারাদিন 24,000 কিলোমিটার হাঁটেন। তো সুতরাং ওনার পক্ষে, উনি সেদিন একটা কোন ইয়েতে আমি শুনছিলাম, বলছিলেন যে আমি 24,000 কিলোমিটার ফুট স্টেপ আমি রেগুলারলি ওয়াক করি। তো উনি সেই জন্য উনি বোলপুর থেকে হাঁটা শুরু করবেন, হয়তো ভাষা আন্দোলন করে। ভাষা আন্দোলন তো অলরেডি হয়ে গেছে, ভাষা আন্দোলনের আর নতুন কোনো প্রেক্ষিত আমাদের মনে হয় না আমাদের দেখার দরকার আছে বলে। রাজাদা, আপনার কাছে শেষ প্রশ্ন একটা, তো ধরুন আহ রাজনীতির চাপানুতর থাকবে, এটাই 2026-এর ভোটের মূল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কারণ এরপরে এসআইআর শুরু হবে। আমরা আগে করেছিল যে সংঘাত হলে কিভাবে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে করা হবে কিনা। দ্বিতীয়ত কিনা আরেকটা যেটা রাজাদা মারাত্মক দিক, সেটা হচ্ছে আর্থিক দিক রাজাদা। আজকে ধরুন যেভাবে বলা হচ্ছে, এখানে হাওয়া তোলা হচ্ছে, ধ- আহ, সরকারি হিসেব অনুযায়ী 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে গেছে রাজাদা। তার বাইরে কত আছে আমরা কেউ জানি না, 1 কোটি না 1.5 কোটি কেউ জানি না, যারা নাম লিখিয়েছে সেটা। এইবার যখন করোনা হয়েছিল রাজাদা, তখন সবাইকে ফিরে আসতে বলা হয়েছিল, কেউ কিন্তু ফিরে আসেনি, কারণ যেহেতু বাইরের রোজগার বেশি, এখনো কিন্তু সেই অর্থে কেউ দলে দলে ফিরে আসছে না, যাদের ভোটার আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে রাজাদা। আমার স্পেসিফিক প্রশ্ন রাজাদা, এটা রাজ্যের ওপর যেটা শুরু হয়েছে, একটা হচ্ছে এদের কি বিপদে ফেলে দেওয়া হচ্ছে, আর রাজ্যের ওপর কি আর্থিক চাপ নিয়ে আসবে? হুম। দেখুন, যে আর্থিক চাপের কথা বলছেন সেটা আগে জবাব দিই, তারপর আরেকটা আমার বক্তব্য আছে। যারা বাংলার বা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, তারা যারা সাধারণ পর্যায়ের মানুষ, পরিযায়ী শ্রমিক মানে এরা খুব একটা স্কিল্ড লেবার নয়, আনস্কিল্ড লেবার। তার মধ্যে কিছু হয়তো যোগ্যতা তারা অর্জন করেছে। এরা কিন্তু খুব কষ্ট করে বাইরে থাকে, এবং সে হিন্দু হোক, মুসলমান হোক বা অন্য ধর্মের হোক, সবাই কিন্তু টাকা বাড়িতে পাঠায়, বুঝলেন? পরিবার চালক, এটাই হচ্ছে ভারতীয় 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 মানে আদর্শ। আমার পরিবার যেন থাকে দুধের মতো, বুঝলেন? সে ওখানে কষ্ট করে থেকে টাকাটা কিন্তু পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে, এটা বিরাট টাকা পশ্চিমবঙ্গের অর্থনীতি থেকে আসছে। এই 30 লাখ লোকই হোক আর যতই আপনি বলছেন আরো বেশি দিলে আরো বড় অঙ্কের টাকা, পশ্চিমবঙ্গের অর্থনীতি কিন্তু লাভবান হচ্ছে। এখন যদি আপনি বলতে থাকেন যে বাঙালিরা চলে এসো, আপনি চাকরিও দিতে পারবেন না। হ্যাঁ, এবং আপনি যদি বলেন যে হিন্দুরা বাঙালিরা অত্যাচারিত হচ্ছে বাংলার বাইরে, তাতে কিন্তু মানে ব্যাকলাশ শুরু হয়ে যেতে পারে অন্য কিছু। হ্যাঁ, এবং সেটা রাজাদা যে কোনো কিছুতে হুম। হলেই বলছে, বাংলা বললেই হুম। তার উপর আক্রমণ। যেমন ধরুন মহারাষ্ট্র, একটি ছেলেকে আর কি মহারাষ্ট্রে কয়েক অংশে কেটে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেটাও বাংলা বাঙালি করতে গিয়ে পরবর্তীকালে দেখা গেল যে না, সেই ঘটনাটা একেবারেই তাই নয়, তার একটা বিবাহ বহির
বহির্ভূত অংশ ছিল, যেটা পুলিশ বলেছে। তাই জন্যই সেই আক্রোশে করা হয়েছে। কিন্তু আপনি ভাবুন জায়গাটা কোন জায়গায় যাচ্ছে রাজারা, আমি সেই হ্যাঁ, সেই জায়গাটা বলছি। হ্যাঁ, সেই সেই জায়গাটায় ব্যাপারটা সত্যি কথা যে আহ, যে সমস্ত মানুষ বাংলার বাইরে কাজ করছেন, রোজগার করছেন, ভালোভাবে টিকে আছেন, পরিবারকে বাঁচাচ্ছেন, তারা এই এই মানে ভাষার এতে জবাব দেবে না। তারা হয়তো বাধ্য হবে বলতে যে আমরা নিরাপদে আছি। এবং যারা বাংলাদেশি যাদেরকে ধরার চেষ্টা হচ্ছে, তাই দেখুন, হ্যাঁ, তাদের মানবিক হয়তো আমাদের তাদের প্রতি মানবিকতা রয়েছে, কিন্তু আহ, এটা তো সম্ভব না একটা আমাদের মতন গরিব দেশ, বাইরে থেকে আসা এত মানুষকে প্রতিনিয়তই, হ্যাঁ, তাদেরকে কর্মসংস্থান দিয়ে যাবে, যাতে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান নষ্ট হবে। সুতরাং এই কিন্তু একটা কিন্তু একই ভাষার লোকদের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা আপনি ভাষার এটা অতটা সহজে পারবেন না। এবং এর ফলে যেটা হবার সম্ভাবনা আছে যে অন্য রাজ্যে তারা কিন্তু কঠোরভাবে জানতে চেষ্টা করবে যে তুমি বাংলাদেশ কি না। যেটা যদি তারা করে, তাহলে কিন্তু মানে বিপদ থেকে যাবে। একটা ধর্মের মানুষ হয়তো আটকে যেতে পারে, এটা কিন্তু মুশকিল আছে, এটা কিন্তু মানে বলা যেতেই পারে। মানে যেহেতু প্রমাণ যেগুলো আর কিছুই নেই, একটা বিপদের সম্ভাবনা যথেষ্ট রয়ে গেছে। এই জিনিসটা কিন্তু মানে ক্ষতিকারক। এটা কিন্তু হোক, আমরা কেউ চাইবো না, কেউ হয়তো ভোটের স্বার্থে কিছু করছে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হয়ে যাবে সংখ্যালঘু। আমাদের পশ্চিমবঙ্গের যারা সংখ্যালঘু তারা বাইরে গিয়ে কাজ করতে গিয়ে, হ্যাঁ, তারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যে তাদের একটা বাংলাদেশি তকমা থাকছে, এবং প্রমাণ করার দায়িত্বটা তো তাদের না। সুতরাং আমি যে দেশে যাই সে দেশে আমাকেই প্রমাণ করতে হয়, তাই না? সে দেশের লোক সে দেশ প্রমাণ করে না, প্রমাণ যদি না পায় আমাকে তাড়িয়ে দেয়। এটাই হচ্ছে সারা পৃথিবী জুড়ে নিয়ম। আর একটা কথা অরূপ, আমি একটু বলবো, যেটা অত্যন্ত জরুরি এই এই সংক্রান্ত ব্যাপারে, যে আমাদের পশ্চিমবঙ্গের যিনি চিফ ইলেকশন অফিসার, তিনি একটা কথা বলেছেন। লাস্ট ডিভিশন হয়েছিল 2003 সালে, আর সেখান থেকে এখনো পর্যন্ত 66% আপনার ভোটার রয়েছে। অর্থাৎ গড়ে 3% করে বাড়ছে। আবার যদি দেখেন যে আমাদের তো লাস্ট সেন্সাস 2011 সালে হয়েছে, হুম। 1.4 এরকম হচ্ছে মানে পপুলেশন গ্রোথ। ভোটার দেখা যাচ্ছে পপুলেশন গ্রোথের দ্বিগুণ। এটা তো এই জিনিসটা তো কারেকশন করতেই হবে, তাই না? ভোটার, আমরা যদি বলি ভোটারের সংখ্যা, ভোটার যেভাবে বাড়ছে জনসংখ্যার চেয়ে বেশি বারে বাড়ছে, এটা তো হতে পারে না। হ্যাঁ, ভোটার এবং জনসংখ্যার গ্রোথ রেট একই হওয়া উচিত। যেহেতু এটা বিরাট অসঙ্গতি আছে, এবং সেই অসঙ্গতিটা দূর করা একেবারে দায়িত্ব। এবং যারা অসঙ্গতি দূর করতে চাইছেন না, তাদের একটা কায়েমি স্বার্থ রয়ে গেছে, এটা কিন্তু মানে ভাবা যেতেই পারে। এবং এটা একটা বিপজ্জনক যে যে ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে যদি বলা হয় যে যারা নাগরিক নয়, অবৈধ নাগরিকদের ভোটে সরকার নির্বাচিত হচ্ছে, এই তকমা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং যে যে সমস্যাটা রয়েছে তার আর্থিক, রাজনৈতিক, সামাজিক আহ, প্রতিক্রিয়া রয়েছে। এবং নির্বাচন কমিশন যা করছেন সেটাকে মান্যতা দিয়েই চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। না হলে আমরা আমাদের ভোটের স্বার্থে আমরা দেশের ভয়ানক ক্ষতি করব, এইটা কিন্তু বুঝতে হবে। রাজাদা, আজ চন্দ্রদার একেবারেই সময় নেই। রাজাদা যেখানে শেষ করলো যে পশ্চিমবঙ্গে আহ, যেভাবে ভোটার বেড়েছে, একইভাবে আমি এই একটা উদাহরণ দিচ্ছি যে বিহারে আমরা দেখেছি সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত 4টে জেলায় আধার কার্ডের সংখ্যা কিন্তু বহু গুণ বেড়ে গিয়েছিল। এবং তার থেকে আতঙ্কের জায়গায় যে এই আধার কার্ডগুলো তৈরি করা হয়েছিল বেশিরভাগ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, যে আধার কার্ডগুলো বিহারে আহ 4খানা সীমান্তবর্তী জেলায় দেখা গিয়েছিল। এবার পশ্চিমবঙ্গে এসআইআর শুরু, এবং বিহারে যত সহজে করা গেছে, কারণ বিহারের সরকারটা হচ্ছে এনডিএ সরকার। কিন্তু এখানে তো নয়, এখানে তো মুখ্যমন্ত্রী নিজেই সংঘাতের সুর চড়াচ্ছেন। ঠিক কোন জায়গায় আগস্ট মাস থেকে আমরা প্রবেশ করছি, স্বাভাবিক সংঘাত আরো বাড়বে, কিন্তু আলটিমেট সঠিক নাগরিকরাই ভোট দিক, এটাই আমরা চাই। রাজাদা আর চন্দ্রদা, অসংখ্য ধন্যবাদ।
আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।